ফেসবুক অ্যাডে সেল না আসার ৫টি বড় কারণ নিয়ে এই পর্বে আমরা একটু বিস্তারিত কথা বলবো। এই পর্বটি মূলত তাদের জন্য যারা মনে করেন যে ফেসবুকে বুস্ট করলেই আমার সেল আসা শুরু হবে, বা আমার সেল আনার মাধ্যমে হচ্ছে ফেসবুকে বুস্ট করা, বা যারা বলেন যে এই সেম পোস্ট দিয়ে আমি আগে অনেক সেল জেনারেট করছি কিন্তু এখন আমার সেল আসছে না, বা আমার কম্পিটিটর সেম প্রোডাক্টটি অনেক পরিমাণে সেল করতেছে আমি করতে পারতেছি না। এরকম যারা মনে করেন, বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। একটা সময় ছিল যখন আপনার কোনো কম্পিটিটর ছিল না, আপনি একাই বুস্ট করতেন। তখন আপনার কাস্টমারের কাছে শুধুমাত্র আপনার অ্যাডটাই তার কাছে পৌঁছাইতো, আর কোনো অ্যাড তার কাছে যাইতো না। তখন কিন্তু একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করার তার কাছে কোনো উপায় ছিল না, কারণ তার কাছে অ্যাডই যেত একটা আপনারটা। তখন তার কাছে যেইটাই যেত সেইটাই সে কিনে ফেলতো। তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, ফেসবুকে বুস্ট করলেই সেল আসে, বা সেল আনার মাধ্যমে হচ্ছে শুধুমাত্র ফেসবুকে বুস্ট করা। একটা পোস্ট করলাম, ওই পোস্টটা ফেসবুকে বুস্ট করে দিলাম, বাস আমার সেল আসা শুরু হইলো। এটা একটা সময় ছিল। কিন্তু এখন কিন্তু এই ২০২৫ সালে এসে আপনিও জানেন আমিও জানি যে সবাই কিন্তু ফেসবুকে বুস্ট করা শুরু করছে। তো আপনি আপনার বিজনেস সবাই যখন ফেসবুকে বুস্ট করা শুরু করছে, তখন কিন্তু কম্পিটিশনটা বেড়ে গেছে, আগের মতো কিন্তু আর অবস্থাটা নাই। এখন যেটা হয়, একজন কাস্টমার যে একটা প্রোডাক্ট কিনবে তার কাছে আপনার অ্যাডটাও পৌঁছায়, আবার আপনার কম্পিটিটর সেও কিন্তু বুস্ট করতেছে, সে কিন্তু বসে নেই, তার অ্যাডটাও কিন্তু তার কাছে পৌঁছায়। তার কাছে কিন্তু এরকম ৫টা ১০টা ১৫টা অ্যাড তার কাছে পৌঁছায় এবং প্রতিনিয়ত পৌঁছাতে থাকে। তো তার জন্য কিন্তু একজনের সাথে আরেকজনের বা ৫ জনের সাথে আরও ৫ জনের কম্পেয়ার করা অনেক সহজ হয়ে গেছে। এখন সে কম্পেয়ার করা শিখে ফেলছে। এখন কিন্তু দেখেন আগের মতো না যে শুধুমাত্র আপনার অ্যাড তার কাছে পৌঁছেছে আর কোনো অ্যাড যায় নাই, যেটা দেখবে সেটাই কিনে ফেলবে, সেটা এরকম না। এখন সে কম্পেয়ার করতে পারতেছে যে হ্যাঁ, আমার কাছে ৫টা অ্যাড আসতেছে, আমার কাছে 10টা অ্যাড আসতেছে সেম প্রোডাক্টের। ঠিক আছে, তাহলে কারটা ভালো? এখন এই কম্পেয়ারটা সে কিভাবে করবে? সে কিন্তু করার উপায় হচ্ছে আপনার কন্টেন্টটা দেখে, তাই না? সেই কন্টেন্টটা হতে পারে আপনার ফেসবুক পোস্টে, বা আপনার ডিফারেন্ট অ্যাক্টিভিটি, বা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ আছে ওই ল্যান্ডিং পেজের কন্টেন্ট। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখেই কিন্তু সে কম্পেয়ার করতে পারে। তার কাছে কিন্তু কম্পেয়ার করার মাল্টিপল জিনিস আছে। তো এই জায়গা থেকে দেখেন ১০ জন মানুষ একটা প্রোডাক্ট সেল করতেছে। এখন একটা মানুষ বাকি ৯ জনকে ফালায় রেখা আপনার কাছ থেকে কেন প্রোডাক্টটা কিনতে হবে? এটার কিন্তু একটা কারণ থাকতে হবে, তাই না? যে হ্যাঁ, বাকি ৯ জনকে বাদ দিয়ে এই কারণে আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা কিনবে। ওই কারণটা যদি আপনি দেখাইতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন না। এই ফেসবুক অ্যাড মার্কেটটা ২০২৫ সালে এসে এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে। তো এই কারণেই কিন্তু এখন বলা বা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি ফেসবুকে বুস্ট করলেই আমার সেল আসা শুরু হবে। এটার জন্য কিন্তু আপনার অনেকগুলো বিষয় জানার আছে। এই বিষয়গুলো জেনেই কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটিংটা করতে পারেন, তাহলেই কিন্তু আপনার সেলটা বাড়বে। তো এই পর্বে আমরা এরকম ৫টা বড় কারণ নিয়ে কথা বলবো, যেই কারণগুলোর কারণে আপনার সেল আসছে না। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন এগুলো আমি একটু নোট করে রেখেছি, আমি একটু এক্সপ্লেন করব এগুলো। তো ফেসবুক অ্যাডে সেল না আসার ৫টি যে বড় কারণ রয়েছে, তার মধ্যে ১ নাম্বার হচ্ছে অ্যাড পারফরম্যান্স ইস্যু, যে আমরা যে ফেসবুকে অ্যাডটা রান করেছি এটা ভালোভাবে পারফর্ম করছে না। দ্বিতীয়ত, আমরা যে অডিয়েন্স বা টার্গেটিংটা করেছি এটা তো ইস্যু আছে, এটা ঠিক নাই। তৃতীয়ত, আমরা ফেসবুক অ্যাডে যে বাজেটটা দিয়েছি এবং যে বিডিংটা করেছি এখানেও আমাদের ইস্যু আছে। ঠিক আছে, এখন এই যে ৩টা কারণ যে বললাম এগুলো কিন্তু সরাসরি আমাদের ফেসবুক অ্যাডের সাথে রিলেটেড। এবার এর বাহিরেও কিন্তু আরো কারণ রয়েছে। আমরা আগেই বলেছি যে এখন শুধুমাত্র ফেসবুক অ্যাডের ভিতরেই সবকিছু না, এর বাহিরেও আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে দেখেন, আমাদের সেল না আসার বড় একটা কারণ কিন্তু আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। একটা মানুষ আমাদের অ্যাড থেকে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে আসে বা আমাদের ওয়েবসাইটে আসে প্রোডাক্টটা পারচেস করার জন্য। আমাদের ওয়েবসাইটেও এরকম বেশ কিছু ইস্যু আছে, যার কারণে মানুষ ফেসবুক অ্যাড দেখে আমাদের ওয়েবসাইটে আসছে, কিন্তু ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু আমাদের সেলসটা কনভার্ট হচ্ছে না। তার মানে আমাদের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজেও এরকম কিছু ইস্যু আছে, যার কারণে আমাদের সেলটা ড্রপ করতে পারে। এছাড়াও আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি বা আমরা যে অফারটা করতেছি এখানেও বেশ কিছু ইস্যু থাকতে পারে, যার কারণেও কিন্তু আমাদের সেলটা কমে যেতে পারে। এবার আমরা একটু বিস্তারিত দেখি যে এই যে ইস্যুগুলো বললাম এগুলো আসলে কেন হয়। সর্বপ্রথম আসি আমাদের অ্যাড পারফরমেন্স ইস্যুগুলো কেন হয়। অ্যাড পারফরমেন্স ইস্যুগুলো হয় যদি আমাদের অ্যাডটা ফেটিগ হয়ে যায় অথবা আমাদের অ্যাড ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। আমরা অলরেডি জেনে ফেলেছি যে অ্যাড ফেটিগ কী এবং এটা কিভাবে সমাধান করতে হয়। মূলত এটার কারণে আমাদের অ্যাডের এঙ্গেজমেন্ট কমে যায় এবং অ্যাড পারফরমেন্স খারাপ হওয়া শুরু হয়।
আবার যদি আমাদের অ্যাডের সিটিআর বা ক্লিক থ্রু রেট যদি কমে যায় এবং আমাদের যে সিপিসি বা কস্ট পার ক্লিক রয়েছে এটাও যদি বেড়ে যায়, তখনও কিন্তু আমাদের অ্যাড পারফরমেন্স খারাপ হওয়া শুরু হয়। এগুলো মূলত ফেসবুক অ্যাডের কিছু ইম্পর্টেন্ট মেট্রিক্স, যার মাধ্যমে অ্যাড পারফরমেন্স কন্ট্রোল হয়ে থাকে। এগুলো আপনি কোথায় পাবেন? আপনি যদি অ্যাডস ম্যানেজারে চলে যান, এখানে আমাদের অ্যাডের যে রিপোর্টটা রয়েছে, আপনারা এখানে আসলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, সিটিআর আছে, এখানে সিপিসি এখান থেকে দেখা যাচ্ছে। এগুলো আপনারা কিভাবে করবেন জানেন অলরেডি, যে এটা দেখার জন্য আমাদের একটা কাস্টম রিপোর্ট ড্যাশবোর্ড এখান থেকে তৈরি করে নিতে হয়, যেটা আপনারা এখান থেকে কলামে ক্লিক করে, এখান থেকে কাস্টমাইজ কলামে ক্লিক করে এই রিপোর্টটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? আবার যদি আপনার যে অ্যাড ক্রিয়েটিভ আছে বা অ্যাড কপি আছে, এটা যদি লো কোয়ালিটি হয়, তাহলেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে এবং আপনি এখান থেকে সেলস কনভার্ট করতে পারবেন না। আবার যদি আপনি ইররিলেভেন্ট টার্গেটিং করে অ্যাড চালাতে থাকেন, যেটা আপনার অ্যাডটা রং পিপলের কাছে চলে যাবে, যার আসলে আপনার অ্যাডটা প্রয়োজন নাই, তখন কিন্তু আপনার বাজেট এখান থেকে নষ্ট হওয়া শুরু হবে। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোর কারণেই কিন্তু আমাদের অ্যাড পারফরমেন্স খারাপ হয়ে থাকে। এবার আসি আমাদের অডিয়েন্স অ্যান্ড টার্গেটিং এর ইস্যুগুলো কেন হয়ে থাকে। মূলত এগুলো হয়ে থাকে যদি আমাদের অডিয়েন্সটা স্যাচুরেটেড হয়ে যায়, যে আমাদের অ্যাডগুলো সেম মানুষের কাছেই বারবার বারবার যাচ্ছে, আমরা ফ্রেশ মানুষ বা নতুন কোনো মানুষের কাছে খুব বেশি রিচ করতে পারতেছি না, তখন কিন্তু আমাদের সেলস পারফরমেন্স ড্রপ করা শুরু করে। আবার যদি আমরা রং অডিয়েন্স সেট আপ করি, যে অনেক বড় একটা অডিয়েন্স সেট আপ করেছি বা অনেক ন্যারো করে দিয়েছি, যার কারণে আসলে সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারছি না বা পর্যাপ্ত মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারছি না। আবার যদি আমাদের অডিয়েন্স ওভারল্যাপিং হওয়া শুরু করে, অর্থাৎ আমরা মাল্টিপল অ্যাড সেট তৈরি করেছি কিন্তু এটা টার্গেট করেছি সিমিলার পিপলগুলো, তার মানে হচ্ছে একজন মানুষের কাছে আমাদের দুইটা অ্যাড যাওয়ার জন্য কম্পিটিট করতেছে। এখানে কিন্তু আমি নিজেই আমার একটা অ্যাডকে আরেকটা অ্যাডের কম্পিটিটর বানিয়ে দিলাম এবং এতে করে আমাদের সিপিসি বা কস্ট পার ক্লিকটা কিন্তু বেড়ে যাবে এবং আমাদের সেলসটা কমে যাবে। এবার যদি আমরা দেখি যে বাজেট অ্যান্ড বিডিং এর ইস্যুগুলো কেন হয়, সেটা হলো আমরা যদি অনেক লো বাজেটে অ্যাড রান করে থাকি। এখন লো বাজেটটা কি? লো বাজেটটা ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসের উপর কিন্তু ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। যেমন দেখেন, আপনার একটা প্রোডাক্ট সেল দিতে যদি 25 সেন্ট খরচ হয় বা $1 খরচ হয়, এটার জন্য লো বাজেট হয়ে থাকবে এক ধরনের। আবার একটা প্রোডাক্ট সেল দিতে আপনার খরচ হয়ে থাকে $10 বা $20, অনেক হাই কস্টিং প্রোডাক্ট, ওইটার জন্য কিন্তু আবার লো বাজেট একটু ডিফারেন্ট হয়ে থাকে, তাই না? ওইটার জন্য কিন্তু একটু বড় বাজেট আমাদের দিতে হবে। তো আমরা যদি এরকম লো বাজেট অ্যাড রান করি, তখন যেটা দেখা যায় যে আমরা পর্যাপ্ত পরিমাণ মানুষের কাছে পৌঁছাইতে পারছি না এবং পর্যাপ্ত পরিমাণ রেজাল্ট পাচ্ছি না, যার কারণে ফেসবুক আমাদের অ্যাড থেকে সঠিকভাবে লার্নিং করতে পারছে না এবং আমাদের সেলস ড্রপ করা শুরু করে। আবার যদি আমরা নতুন একটা অ্যাড শুরুই করি অ্যাগ্রেসিভ বা বড় একটা বাজেট দিয়ে, তখনও কিন্তু প্রথম অবস্থায় আমাদের সেলস কস্টিংটা অনেক বেড়ে যাবে। পরবর্তীতে যদি আমি এটা লং টাইম কন্টিনিউ করতে পারি, তখন আস্তে 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 আমাদের এটা কমে যাবে। কিন্তু এখানে কথা হলো, আপনি তো জানেন না যে এই অ্যাডটা ভালো পারফর্ম করবে কিনা। আপনার অ্যাডটা যদি ভালো পারফর্ম করে তাহলে তো ভালো, যদি ভালো পারফর্ম না করে আপনি কিন্তু 5-6 দিনের ভিতরে বড় একটা বাজেট এখানে নষ্ট করে ফেললেন। কিন্তু এই জায়গায় যদি আপনি ছোট্ট একটা বাজেট দিয়ে শুরু করেন এবং বুঝতে শুরু করেন যে অ্যাডটা কি ভালো পারফর্ম করছে নাকি করছে না, যদি ভালো পারফর্ম না করে আপনি কিন্তু অ্যাডটা স্টপ করে দিলে আপনার বাজেটটা নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। আর যদি ভালো পারফর্ম করে, তাহলে আপনি এটাকে তো আস্তে 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 প্রপার ওয়েতে স্কেল করার সুযোগ আছে, তাই না? আমরা এটা জানি যে আমাদের একটা উইনিং অ্যাড ক্যাম্পেইনকে কিভাবে প্রপার ওয়েতে আমরা স্কেল করতে পারি। আবার যদি আপনার একটা অ্যাড ক্যাম্পেইন রানিং আছে, ওইটা খুব ভালো পারফর্ম করতেছে, আপনি হঠাৎ করে এটার বাজেটটা অনেক বেশি বাড়ায় দিলেন, তখনও কিন্তু আপনার অ্যাড পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে। হঠাৎ করে একটা বড় বাজেট বাড়ানোর কারণে ফেসবুক কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং এটাকে আবার অপটিমাইজ হতে একটা সময় লাগবে এবং ফেসবুক কিন্তু নতুন করে লার্নিং শুরু করবে। তো বাজেট অ্যান্ড বিডিং এর ক্ষেত্রে আমাদের এই ইস্যুগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি আমরা আসি যে আমাদের অ্যাড রিলেটেড যে ইস্যুগুলো আছে, এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের অ্যাড থেকে মানুষকে আমরা পাঠাই আমাদের একটা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে, যেন ওইখান থেকে সে আমাদের প্রোডাক্টের ডিটেলসটা দেখে পারচেস করতে পারে। এখন এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, যেগুলোর কারণে আমাদের সেলস অনেক কমে যায়। দেখেন, আমাদের অ্যাড যদি ভালো হয়, অডিয়েন্স যদি ঠিক থাকে, আমাদের বাজেট বিডিং এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে কিন্তু মানুষ আমার অ্যাডে ক্লিক করবে, ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করবে। এখন ওয়েবসাইটটা ভিজিট করতে এসে যদি দেখে আমাদের ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা অনেক স্লো, যে এটা ভিজিট করতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে এখান থেকে চলে যাবে, আমাদের কিন্তু সেলসটা কনভার্ট হবে না। আবার যদি আমাদের যে ওয়েবসাইটের ডিজাইনটা আছে এটা যদি সুন্দর না হয়, সাজানো গুছানো না হয়, একটা মানুষ আমাদের ওয়েব পেজে আসলো, সে যে ইনফরমেশনটা খোঁজ করছে
ওই ইনফরমেশনটা যদি সে এখানে সহজভাবে না পায় বা সে কিভাবে পারচেস করবে, এই পারচেস ওয়েটা বা আমাদের চেক আউট পেজটা যদি কমপ্লেক্স হয়ে থাকে, তাহলে সে কিন্তু এখান থেকে অনেক কিছু না বুঝেও চলে যেতে পারে, আমাদের সেলসটা কিন্তু এখানেও আমরা হারাইতে পারি। আবার যদি আমাদের অ্যাডের ভিতরে একটা ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটা দেখে সে আমাদের ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পরে সে দেখতেছে ডিফারেন্ট ইনফরমেশন, বা হচ্ছে সে যে জিনিসটা এক্সপেক্ট করে অ্যাড থেকে এসেছিল ওই জিনিসটা সে ল্যান্ডিং পেজে পাচ্ছে না, তখনও কিন্তু আমরা সেলস হারানোর সম্ভাবনা আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের শুধুমাত্র অ্যাডের দিকে খেয়াল রাখলেই হবে না, অ্যাড পারফরমেন্স ভালো হইলেই হবে না, আমাদের যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটাও আছে ওইটাও প্রপার ওয়েতে আমাদের অপটিমাইজ করতে হবে। এবার আসি আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড অফার। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন এটার যে প্রাইসটা আছে এটা আপনার কম্পিটিটরের প্রাইস থেকে বেশি কিনা, আর যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি কি এক্সট্রা ভ্যালু দিতেছেন যার কারণে মানুষ কম্পিটিটরের প্রোডাক্টটা কম টাকায় না কিনে আপনারটা বেশি টাকায় কিনবে, কিংবা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন এটার ডিমান্ড আছে কিনা, কিংবা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন এটা রিভিউ বা ফিডব্যাক আছে কিনা, যেই ফিডব্যাক বা রিভিউ দেখে মানুষ এই প্রোডাক্টটা কিনবে। বা এই যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন এটা কি সিজনাল কোনো ট্রেন্ড কিনা, যে এটা একটা নির্দিষ্ট সিজনেই ভালো বিক্রি, অন্য সময় এটা বিক্রি হয় না, কিংবা আপনার সব কিছুই ঠিক আছে কিন্তু এটার কম্পিটিশন অনেক বেশি কিনা। অনেক বেশি যদি কম্পিটিশন হয়ে থাকে তখনও কিন্তু আপনার এই প্রোডাক্টটা বিক্রি করা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট করেই ওটাকে বুস্ট করে দিলেই আমাদের সেলস আসবে না। এখন এই 2025 সালে এসে অনেক কম্পিটিশন বেড়েছে, এখানে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রেখে অনেকগুলো বিষয় অপটিমাইজ করে তারপর আমাদের অ্যাড রান করতে হবে, তাহলে আমাদের কিন্তু সেলসটা বাড়বে।